গাজীপুরের ফুটপাত পেরিয়ে মহাসড়কেও দখলের থাবা ২-৩ লাখেও বিক্রি হচ্ছে দোকান। ইজারার আড়ালে চাঁদা আদায়ের অভিযোগ। রাস্তা সংকুচিত হয়ে চলাচলে দুর্ভোগ। ফরিদপুরে অস্ত্রোপচারের পর পেটে দেড় কেজি গজ রেখেই সেলাই। ১.৫ মাস চিকিৎসাধীন থাকার পর রোগীর মৃত্যু। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। রিকশার গ্যারেজে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ। মামলা তুলে না নেয় নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম। লোডশেডিংয়ে থমকে শিল্প বাণিজ্য। ভোগান্তিতে নারায়ণগঞ্জের ৪ লাখ বাসিন্দা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। এবং দখল দূষণে অস্তিত্ব সংকটে মাদারীপুর পৌরসভার ২২টি খাল। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগান্তি। পুনরুদ্ধার সহ খননের আশ্বাস কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ। সঙ্গে আছি আমি মনির হোসাইন। ২ থেকে ৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে মহাসড়ক। টাকা দিলে মিলছে ফুটপাতও। এমন চিত্র গাজীপুরে। স্থানীয়রা বলছেন, মহাসড়কের পাশে বাজার ইজারা দিয়ে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষই। আর দফায় দফায় আলটিমেটাম দিয়েও সড়ক দখলমুক্ত করতে ব্যর্থ সড়ক ও জনপথ অধিদপ্তর। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। ফুটপাত পার হয়ে দখলের থাবা এখন মহাসড়কে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার এলাকায় যান চলাচল বন্ধ করে চলছে সড়ক বেচাকেনা। এই বাজারে দোকান দিতে হলে এককালীন গুনতে হয় ২ থেকে ৩ লাখ টাকা, আর মাসিক ভাড়া ৩০ থেকে ৫০ হাজার টাকা। পজিশন যত ভালো, দাম তার তত বেশি। অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেট, ইজারাদার আর অসাধু চক্রের ছত্রছায়ায় চলছে এই রমরমা বাণিজ্য। 2 লাখ এটা কি সিকিউরিটি নাকি ডিসি অফিসে কত প্রতিবাদ করলাম, কত রিপোর্ট করলাম, ডিসি কোনো কাজ করে না। মহাসড়ক ধরে একটু সামনে গেলেই এমসি বাজার। এখানকার নিয়ম, এককালীন নয়, দোকান নিতে ফেরত না দেওয়ার শর্তে ইজারাদারদের দিতে হবে ২০ থেকে ৫০ হাজার টাকা। এগুলো আমরা আবার পাবো না, ব্যাগ কোনো ব্যাগ নাই। মাসে ১০-১২ হাজার টাকা যায়। ডেলি মনে করেন মানে এক্সট্রা টাকা দেওয়া লাগে ১৫০ টাকা করে। শুধু পজিশন বিক্রি নয়, ইজারার নামে মহাসড়ক থেকে প্রতিদিন তোলা হচ্ছে লাখ লাখ টাকার চাঁদা। শিল্পাঞ্চল গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রতিটি বাজারের চিত্র একই। সাইডে গেলে কত সময় গাড়ি বাজায় দেয়, অ্যাক্সিডেন্ট ঘটে। প্রশাসনের নাকের ডগায় এত কিছু ঘটলেও যেন কিছুই করার নেই কর্তৃপক্ষের। দফায় দফায় শুধুমাত্র আলটিমেটাম দিয়েই দায় সেরেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে এসে এর আগেও হামলার শিকার হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা। নিরাপত্তা ঝুঁকি থাকায় অনেকটা নির্বিকার সংস্থাটি। সেই সঙ্গে আছে জনবল সংকটও। এই দায়িত্ব পালন করতে গিয়ে যখন নিজেরা ভিকটিম হই, আমি বা আমাদের লোকজন যখন মানমুখী পরিস্থিতির শিকার হয়, তখন আমরা পরবর্তী একই ধরনের কার্যক্রমে যাওয়ার জন্য কিছুটা হলেও শঙ্কিত থাকি। মহাসড়কের পাশে বাজার ইজারা দিয়ে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষ, এমন অভিযোগ স্থানীয়দের। যদিও জেলা প্রশাসকের দাবি, রাজস্ব আদায়ের লক্ষ্যে বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের অধিকার দেয়া হয়নি। এই অসাধুতা, এই অনিয়ম করে কেউ যদি ভাড়া দেয়, ভাড়া নেই, উভয় অপরাধী। আমরা বাগের বাজার এবং মাওনা বাজার যে কোনো দিন উচ্ছেদ করব। গাজীপুরের সকল বাজার ইজারা দিয়ে প্রতি বছর প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব আদায় করে কর্তৃপক্ষ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের সময় পেটে ১.৫ কেজি গজ রেখেই সেলাই করে দেওয়া হয়। ১.৫ মাস চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান কণিকা মণ্ডল নামে এক প্রসূতি। এদিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় স্বজনদের পাশে স্বাস্থ্যমন্ত্রী। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রসব বেদনা নিয়ে গত ২৯ জুন ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয় কণিকা মণ্ডলকে। ওই দিন সন্ধ্যায় হাসপাতালটির স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার লক্ষ্মীরানী দত্ত অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তান প্রসব করান। পরদিন কণিকার পেট ফুলে গেলে চিকিৎসককে জানালে তারা অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। ৩ জুলাই তাকে ঢাকার কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
7 জুলাই ওই হাসপাতালে পরীক্ষার পর জানা যায় কণিকার পেটে প্রায় 1.5 কেজি গজ রেখে সেলাই করা হয়েছে। ওই দিনই অস্ত্রোপচার করে গজ বের করা হলে রোগীর অবস্থা আরো খারাপ হয়। 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান কণিকা। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে তার। সিজার করার পরে একদিন পরের থেকেই রোগীর পেট ফুলে যায়। পরে ডাক্তারকে অবহিত করলে ডাক্তার তড়িঘড়ি করে নানা অজুহাত দেখায়। এদিকে কণিকার মৃত্যুতে তার স্বামীকে খুদে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন অভিযুক্ত চিকিৎসক। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুরো বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কোনো অবহেলা করি না, রোগীটা নিজ দিয়ে ফেটে গেছিল। আমি একটু পরে আপনাকে আমি কল দিচ্ছি। শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে কণিকার পরিবারের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। এই সময় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। 5 কর্মদিবসের ভিতরে শুক্র শনি আজকে বাদ দিলে রবি সোম মঙ্গল বুধ আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। আমাদের সরকারি বিধি মোতাবেক দেশের প্রচলিত আইন অনুযায়ী যতটুকু কঠোরতম অবস্থা গ্রহণ করা যায় আমরা করব। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তানজিল হাসনাত, সময় সংবাদ। নারায়ণগঞ্জে মামলা তুলে না নেয় ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্বজনদের অভিযোগ, 24 জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় সালেহনগর এলাকার বাসিন্দা বুলবুলের রিকশার গ্যারেজে ভাঙচুর ও লুটপাট করে আওয়ামী লীগপন্থী স্থানীয় সন্ত্রাসী সিফাত ও তার সহযোগীরা। এই ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে মামলা তুলে নিতে বুলবুলকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল সিফাত। এরই জেরে গতরাতে বুলবুলকে একা পেয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সিফাত ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা পশ্চিম এলাকার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাদের মামলা করাতে তারা হয়তো ওইভাবে ক্ষুব্ধ ছিল। কেস উঠানোর হুমকি টুমকি দিছে, কেস উঠায় নেয় নাই। কেস উঠায় না নেওয়াতে তার এই আজকে এই ঘটনাটা ঘটল। সালেনগরে আমার ভাইটার একা পাইয়া অতর্কিত হামলা করে মেরে ফেলাই। এখন আমরা মামলা করছি, মামলা করার পরে কোনো সুরাহত হয়ই নাই। প্রশাসন নীরব, কেউ কিছু বলে না, সবাই দেখতেছে শুনতেছে। লোডশেডিংয়ে বিপর্যস্ত নারায়ণগঞ্জ। গত 2 সপ্তাহ ধরে দিনে রাতে সমানভাবে লোডশেডিং হওয়ায় চরম ভোগান্তিতে প্রায় 4 লাখ বাসিন্দা। এতে চরম ভোগান্তিতে আবাসিক, শিল্প, বাণিজ্যিক সব শ্রেণীর গ্রাহকরা। প্রচণ্ড গরমে দিনে রাতে টানা লোডশেডিংয়ে নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা তালপাতার পাখা। লোডশেডিংয়ে বিপর্যস্ত সর্বস্তরের মানুষ। 54.39 বর্গ কিলোমিটার আয়তনের নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিম্ন আয়ের কর্মজীবী ও শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি। গত প্রায় 3 সপ্তাহ ধরে লোডশেডিংয়ে দুর্বিষহ জনজীবন। ভুক্তভোগীদের অভিযোগ, দিনে রাতে অসংখ্যবার লোডশেডিং হচ্ছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন আবাসিক, শিল্প, বাণিজ্যিক সব শ্রেণীর গ্রাহকরা। দিনও থাকে না, রাতেরও থাকে না, বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে। এমনি যে গরম, তার উপরে কারেন্ট জায়গা দিনে রাতে একটু কারেন্ট পাই না। আমরা গেলে 2-3 ঘন্টায়ও আসে না। কারণ থাকে না, একটু বরফ জায়গা গেলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বরফর কারণ আছে। সারাদিন কর্ম করে যদি বাসায় ঢুকি কারেন্ট পাই না। সারাদিনে কালকে 7 বার কারেন্ট গেছে। এরকম হলে তো বাসা ঢুকুন জানা, রাস্তাঘাটে থাকতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4 ঘন্টা 5 ঘন্টা, কোনো সময় 8 ঘন্টা লোডশেডিং দিতেছে। বিষয়টি বৈশ্বিক সংকট উল্লেখ করে চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। আমরাও আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করতেছি জনগণকে যতটুকু বরাদ্দের মধ্যে সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করে, যাতে সবাই সমভাবে বন্টন করে বিদ্যুৎটা যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পায়, এটা আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করতেছি। 2022 সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বন্দর উপজেলার জনসংখ্যা 4,14,000। উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছেন 1,63,000। প্রতিদিন এই গ্রাহকদের বিদ্যুতের চাহিদা 100 মেগাওয়াট। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিভাগীয় সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে ভয়াবহ আগুনে পড়ল ইজি বাইকের গ্যারেজ ও ঝুটের গোডাউন। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। মাদারীপুর পৌরসভার 22টি খালের সবগুলোই এখন মৃতপ্রায়। ময়লা আবর্জনায় ভরাট, দখল আর দূষণে অস্তিত্ব সংকটে খালগুলো। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন পৌরসভার প্রায় 2 লাখ বাসিন্দা।
দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে এবার খালগুলো পুনরুদ্ধার ও খননের উদ্যোগে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। মাদারীপুর শহরের বাদামতলা আমিরাবাদ এলাকা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে এখানকার খাল। ময়লা আবর্জনায় ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। খালের দুই পারে গড়ে উঠেছে নানা স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান। শুধু এই খালটিই নয়, দখল দূষণ আর ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পৌরসভার অধীনে থাকা 22টি খাল। একসময় এসব খাল দিয়ে নৌযান চলাচল করলেও এখন তার কোনো সুযোগ নেই। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় অল্প বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। বৃষ্টি হলে রোড ভইরা যায়, মানুষজন বাচ্চারা স্কুলে দিয়ে আসতে পারি না। পরিকল্পনা মাফিক যদি এই ড্রেনগুলা কালভার্টগুলো ওইভাবে করতো তাইলে শহরে এইভাবে পানি জমতো না। পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা মাথায় রেখে এবার দখল ও ভরাট হয়ে যাওয়া খালগুলো উদ্ধারের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। RUDTP প্রকল্প, যেটা হচ্ছে মাদারীপুর শহরের একটা মাস্টার প্ল্যান হবে, সেইখানে এটা দিয়ে কিন্তু রাস্তা বড় হবে এবং বড় একটা ড্রেন হবে, সেহেতু এখানে আর দখলের সেই সুযোগটা থাকবে না। আজকে যে উদ্যোগ নেওয়া আছে, আমি মনে করি ভবিষ্যতের জন্য এই উদ্যোগ যদি চলমান থাকে তাহলে মানুষ আর জলাবদ্ধতায় থাকবে না। প্রাথমিক পর্যায়ে 3টি খাল খনন, আধুনিক ড্রেন নির্মাণ ও সংশ্লিষ্ট সড়ক উন্নয়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 98 কোটি টাকা। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। অচল খালগুলো খননের মাধ্যমে পুনরায় সচল করা গেলে বাড়বে শহরের সৌন্দর্য, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এলাকাবাসী, বলছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। নারায়ণগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ইজি বাইকের গ্যারেজ ও ঝুটের গোডাউন। ফায়ার সার্ভিস জানায়, ভোরে ফতুল্লার একটি ব্যাটারি চালিত ইজি বাইকের গ্যারেজে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গোডাউনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে গেছে বেশ কয়েকটি ইজি বাইক ও ঝুটের গোডাউন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা ফায়ার সার্ভিসের। বিভাগীয় সময় আরও থাকছে। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 8 মাসেই প্রাণহানি 21। নির্মাণ ত্রুটি ও 3 চাকার অবৈধ যান চলাচল প্রধান কারণ বলছেন চালকরা। মুন্সিগঞ্জে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ। বিশেষজ্ঞরা বলছেন, অপরিচ্ছন্ন পরিবেশ আর সতর্কতার অভাবে এডিস মশার বিস্তার হচ্ছে। প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করতে উদাসীন পৌর কর্তৃপক্ষ। জেলায় শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 1502 জন। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু রোগীর চাপ অস্বাভাবিক বাড়ছে। এতে হিমশিম অবস্থা তাদের। সরকারি হিসেবে জেলায় ভর্তি আছেন ডেঙ্গু আক্রান্ত 80 জন রোগী। কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক যেন মরণ ফাঁদ। প্রায় প্রতিদিনই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত 8 মাসেই প্রাণ গেছে 21 জনের, আহত শতাধিক। চালকরা বলছেন, সড়ক নির্মাণের ত্রুটি ও 3 চাকার অবৈধ যান চলাচল কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। গত 18 আগস্ট রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একই দিনে ঘটে 3টি দুর্ঘটনা। এতে প্রাণ হারান 1 জন, আহত হন অন্তত 10 জন। এ মহাসড়কে প্রতিনিয়তই দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। যান চালকরা বলছেন, সড়কের নির্মাণ ত্রুটির কারণে সময় মতো গাড়ি থামানো যায় না, চাকা পিছলে যায়, আর সামান্য বৃষ্টি হলেই সড়কটি যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। এছাড়া মহাসড়কে 3 চাকার অবৈধ যান চলাচলকেও দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তারা। এই রাস্তাটা যখন তৈরি করে তেল বিটুমিন বেশি দেওয়ার কারণে এখন রাস্তা পিছলে গেছে, ব্রেক করলে ব্রেক ধরতেছে না গাড়ি। বৃষ্টি হলে তো কোনো কথাই নাই, আমরা ব্রেক ধরেও নিয়ন্ত্রণ করতে পারি না গাড়ি। নসিমন করিমন এরা তো ধরেন কোনো সিঙ্গেল বুঝে না, এদেরকে হরেন দিলেও এরা সাইড দিতে চায় না। আমার আশা করতেছি কর্তৃপক্ষ খুব দ্রুতই এই ব্যবস্থা নিয়ে রাস্তার মেরামত কাজ করবে। তবে হাইওয়ে পুলিশ বলছে, সমস্যা নিরসনে সড়ক বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রোডসেন হাইওয়েজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করব, যে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে তারা হয়তো ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করব। হাইওয়ে পুলিশের তথ্য মতে রাজবাড়ীর বড়পুল থেকে কুষ্টিয়ার চোরহাস পর্যন্ত 55 কিলোমিটার মহাসড়কে গত 8 মাসে 41টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 21 জন, আহত হয়েছেন শতাধিক। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। বিভাগীয় সময় আরেকবার।
একদিকে দালালের দৌরাত্ম্য, অপরদিকে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। নরসিংদী সদর হাসপাতালের যন্ত্রপাতির অভাব আর নোংরা পরিবেশ সহ নানা অব্যবস্থাপনায় জর্জরিত। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত রোগীর চাপ আর জনবল সংকটে হিমশিমা অবস্থা তাদের। কম খরচে চিকিৎসা পেতে মাথায় ভোগান্তির বোঝা নিয়ে লাইনে দাঁড়িয়ে রোগীরা। তাদের অভিযোগ, হাসপাতালে প্রকট দালালের উৎপাত। টিকিট কাটা থেকে শুরু করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সবখানেই দালাল চক্রের বিচরণ। এছাড়া নেই পর্যাপ্ত জনবল, ছোটখাটো অস্ত্রোপচার সহ অন্যান্য প্রয়োজনে যন্ত্রপাতিও নেই। সরকারি ওষুধ দিচ্ছে না ঠিকমতো। এ অবস্থায় সুস্থ হতে এসে অসুস্থ হয়ে ফিরতে হয় অনেক রোগীকে। জরুরি বিভাগে ডাক্তার দেখাতেছি, তাহলে এই হসপিটালে কেন এত দালাল থাকবে? দালালরা এসব প্রত্যেকটা রোগীর এভাবে টাইটে নিয়ে যেতেছে। তো এখানে কি কর্তৃপক্ষ নাই? কি যুক্তি সঙ্গত নাকি? কোনো ডাক্তার লিখে দিও বাইরের থেকে করে আসেন, বাইরের তো ওষুধ নিয়ে আসেন। ডাক্তার আমরা একটার উপর থেকে 1:30 2টা বাজে ডাক্তার পাই না। দালাল আমাদের চোখের সামনে ওষুধ বিক্রি করতেছে, আমরা যদি চাই নাই টাকা দাও তাহলে ওষুধ দিব। দালালের দৌরাত্মের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অভিযানে দালালদের গ্রেপ্তার করা হলেও ছাড়া পেয়ে আবারও শুরু হয় তাদের দৌরাত্ম্য। দালালদের ক্ষেত্রে তো আমরা অলরেডি প্রশাসনকে জানানো হয়েছে এবং দালালদেরকে ধরা হয়েছে, কিন্তু রুগীদের ব্যাপারে রুগীদেরকে তো সচেতন হতে হবে যে আমি এখানে 5 টাকা দিয়ে টিকিট কাটবো, আমি লাইনে দাঁড়াবো, আমার যেটা ওষুধ লাগবে সেটা হচ্ছে ডাক্তার আমাকে লিখে দিবে, সেই ওষুধটাই দিব। আমার তো বাসায় নিয়ে ওষুধ জমানোর প্রয়োজন নেই। এদিকে সংকট নিরসন করে সেবার মান নিশ্চিত করার আশ্বাস সিভিল সার্জনের। নতুন যন্ত্রপাতিও সব চলে আসবে, জায়গা ব্যবস্থা করবে, নতুন বিল্ডিং হওয়ার সাথে সাথেই সমস্ত ইনস্ট্রুমেন্টও আলাদাভাবে চলে আসবে। ওনারা গত সপ্তাহে আসছিল, দেখে গেছে সব কী কী লাগবে আর কি, চাহিদা দেওয়া আসছে সব। 1962 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে জরুরি ও বহির্বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে 1 থেকে 1,500 রোগী চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, নরসিংদী। বিভাগীয় সময় আরেকবার। মানিকগঞ্জে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম। ভোর থেকেই কৃষক ও পাইকারের পদচারণায় সরব জাগির বন্দর পাইকারি বাজার। গত সপ্তাহের তুলনায় সরবরাহ বাড়ায় কেজি প্রতি সবজির দর কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। সিম, লাউ, শসা, বরবটি ও করলা সহ বিভিন্ন জাতের সবজি কিনতে ছুটির দিনে ভিড় জমান ক্রেতারা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুরে ফুটপাত পেরিয়ে মহাসড়কেও দখলের থাবা, 2-3 লাখেও বিক্রি হচ্ছে দোকান। ইজারার আড়ালে চাঁদা আদায়ের অভিযোগ। রাস্তা সংকুচিত হয়ে চলাচলে দুর্ভোগ। ফরিদপুরে অস্ত্রোপচারের পর পেটে 1.5 কেজি গজ রেখেই সেলাই। 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর রোগের মৃত্যু। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এবং রিকশার গ্যারেজে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ। মামলা তুলে না নেয়ায় নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।